প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আবারও তোমাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় গোলজি বস্তু এবং লাইসোসোম। আজকে আমরা একসাথে দুইটা অঙ্গ সম্পর্কে পড়বো। প্রথমে আমরা গোলজি বস্তু সম্পর্কে পড়বো, এরপরে লাইসোসোম সম্পর্কে পড়বো। তো প্রথমেই আসি গোলজি বস্তু। তো গোলজি বস্তু এটার স্পেসিফিক সংজ্ঞা দেওয়া খুব কষ্টকর। কেন? কারণ এটা আসলে স্পেসিফিক কোনো সংজ্ঞা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। এটাকে দেখা যাচ্ছে যে বিজ্ঞানী যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে ক্যামিলো গোলগি। এই যে দেখো লেখা আছে যে গোলজি বস্তু আবিষ্কার করেন কে? ক্যামিলো গোলগি। তো তিনি দেখলেন কি এক সময় যে বিড়াল এবং পেঁচার মস্তিষ্কের স্নায়ু কোষে একসাথে কতগুলো অঙ্গ দেখতে পাইলেন। বিড়াল এবং পেঁচার মস্তিষ্কের স্নায়ু কোষে কতগুলো এরকম অঙ্গ দেখতে পাইলেন, এরকম লম্বা লম্বা চৌবাচ্চার মতো। হ্যাঁ, এটা দেখতে 3D যদি আমি দেখাই তাহলে এরকম আসলে না, জিনিসটা দেখতে এরকম চৌবাচ্চা, বা আমরা যদি দেখি ছবিটা এইটার মতো, ঠিক আছে। হয়তো এটা নালীর মতো অংশ আমরা উপরে একটা আঁকছি, বাট নিচে কিন্তু এটা পুরোটা অনেকটা ডিপ, এই জন্য বলে চৌবাচ্চা। অর্থাৎ আমরা যে কি বলে বাথটাব দেখি না, অথবা পুকুরের সাথে কল্পনা, চারদিকে আল আর মাঝখানটা একটু ডিপ এরকম। প্লাস কতগুলো বড় বড় ফোস্কার মতো অঙ্গ এবং কতগুলো ছোট্ট ছোট্ট ফোস্কার মতো অংশ দেখতে পাইলেন। এই সমস্ত উপাদানগুলোকে যেহেতু তিনি প্রথম দেখতে পাইছেন, তার নাম অনুসারে একসাথে বলা হলো কি? গোলগি বডি। তাহলে কি বললাম? গোলগি বডি কি বলবো? যে বিড়াল এবং এইভাবে যদি না বলি তাহলে এভাবে বলতে পারো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত লম্বা নালীর মতো বৃহৎ ভেসিকল এবং ক্ষুদ্র ভেসিকল সমন্বয়ে গঠিত উপাদানগুলোকে একসাথে আমরা কি বলতেছি? গোলজি বস্তু। তাহলে সংজ্ঞা স্পেসিফিক ভাবে নাই, নিজের মতো করে লিখতে পারবা। এবারে আবিষ্কার কে করলো? 1898 সালে আমাদের ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি সর্বপ্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষের এটি দেখতে পান, এবং এদের উৎপত্তি কোথা থেকে হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মূলত এদের উৎপত্তি হয়। খুবই 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 ইম্পর্টেন্ট, এমএটি লিখে রাখতে পারো। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসে। গোলজি বস্তুর আর কি কি অপর নাম আছে? বলছে গোলজি বস্তুর অপর নাম হচ্ছে ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া। তবে অনেকেই একে কোষের ট্রাফিক পুলিশ বলতে চায়, এবং এটাকে আরেকটা নাম হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আমরা এই দুইটা সম্পর্কে বিস্তারিত পড়বো, যে কেন এটাকে ট্রাফিক পুলিশ বলা হচ্ছে আর কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে। তো দেখো, আমরা গোলজি বস্তু ভৌত গঠন পড়ার আগে আমরা যেটুকু পড়লাম সেটা বইয়ের সাথে মিলাই নিব, ঠিক আছে? আমরা বইয়ের সাথে কি করব? মিলাই নিব। এই যে আমাদের গোলজি বডি, দেখো লেখা আছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফোস্কা বা চৌবাচ্চা বা ল্যামেলির মতো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম হচ্ছে কি? গোলগি বডি। গোলগি বডি চ্যাপ্টা, গোলাকার বা লম্বা হতে পারে। এরা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। এরপরে বলছে ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি 1898 সালে প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষ এটি দেখতে পান, এবং তার নাম অনুসারে পরবর্তীতে এটার নাম দেওয়া হয় গোলজি বডি। এবং ডাল্টন ভাইগুলা পড়ার দরকার নাই। এবার দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মূলত এই গোলজি বডির সৃষ্টি হয়, এবং এদের ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া নামে অভিহিত করা হয়। খুব ভালোভাবে মনে রাখবা কি কি বলা হলো। ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া তার অপর নাম। এছাড়াও দেখো বলছে যে গোলজি বডি প্রায় সব ধরনের প্রাণী কোষে বিদ্যমান। গোলজি বডিতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, এমসির জন্য মনে রাখতে পারো ভিটামিন কে। কোন ভিটামিন? ভিটামিন কে। এবং বিভিন্ন প্রকারের এনজাইম থাকে, আর কখনো কখনো ক্যালোরি থাকে। এই যে এখান থেকে তুমি ভালো করে পড়বা, ঠিক আছে? দেখা যাচ্ছে যে কখনো কখনো ক্যারোটিন থাকে। গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কারণ মনে রাখবা গোলজি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। দেখো ট্রাফিকের কাজ কি? ট্রাফিকের কাজ হচ্ছে আমাদের রাস্তা দেখানো, এইদিকে ব্রেক, এদিকে যাও, এদিকে ব্রেক, তো এদিকে যাও, ঠিক আছে? এরকম আমাদের বোঝাচ্ছে। ঠিক এরকম গোলজি বডি তো নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, এবং এটা যদি আমার নিউক্লিয়াস হয়, মনে করো যে এই জায়গায় গোলজি বডি আছে, এই গোলজি বডি আছে। এই গোলজি বডি গুলা কি করে? কোষের মধ্যে বা কোষের কেন্দ্রে বিভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন হয়। এই উৎপাদিত বস্তুগুলাকে পরিধি থেকে প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে যায়, কেন্দ্র থেকে পরিধি বা প্লাজমা মেমব্রেনের দিকে নিয়ে যায় বলে গোলজি বস্তুকে কি বলে? কোষের ট্রাফিক পুলিশ। দেখো লেখাই আছে, কারণ গোলজি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তুকে কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। এই জন্য তার আরেকটা নাম হচ্ছে কি? ট্রাফিক পুলিশ। এবার আমরা যাবো ভৌত গঠনে।
আমাদের গোলজি বস্তুর ভৌত গঠন। গোলজি বডিতে আমরা তিন ধরনের উপাদান পাবো। কয় ধরনের উপাদান পাবো? তিন ধরনের। সিস্টার্নি, প্রথম কি পাবো? সিস্টার্নি। মনে রাখতে হবে গোলজি বডিতে কতগুলা লম্বা লম্বা নালী বা চৌবাচ্চার মতো অংশ দেখতে পাই। লম্বা লম্বা নালী বা চৌবাচ্চার মতো অংশ পাই, সেটাকেই বলা হচ্ছে কি? সিস্টার্নি। এই যে দেখো এই লম্বা লম্বা অংশটুকু, এই অংশটুকু হচ্ছে সিস্টার্নি। এটার নাম কি বললাম? সিস্টার্নি। এবারে দেখবা যে গোলজি বডির ভ্যাকুওল, মনে রাখবা ভ্যাকুওল এবং ভেসিকল শব্দটা যেখানেই থাকবে মনে রাখবা গহ্বর। এখানে কি আছে? গহ্বর। ভ্যাকুওল হোক বা ভেসিকল হোক, গহ্বর। তবে মনে রাখবা ভ্যাকুওলটা হচ্ছে বড় গহ্বর, হ্যাঁ, আর ভেসিকলটা হচ্ছে কি? ছোট গহ্বর। ছোট গহ্বর। এই যে দেখো এই জায়গায় যদি আমরা দেখি, এই অংশগুলো হচ্ছে ভ্যাকুওল। এই বড় বড় অংশগুলোকে আমরা কি বলছি? ভ্যাকুওল। আর এই যে ছোট ছোট অংশগুলো দেখতেছো ফোস্কার মতো, এদেরকে বলা হচ্ছে কি? ভেসিকল। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে কোষ, ধরো এটা একটা কোষ, কোষের এরকম প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যে অংশটুকু আছে তার নাম ট্রান্সফেস। তার নাম কি? ফেস, ট্রান্সফেস। আর কেন্দ্রের দিকে যে অংশটুকু আছে তার নাম হচ্ছে সিস ফেস। তার নাম কি? সিস ফেস। আমি আবার বলতেছি, প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যে গোলজি বডি গুলা থাকে, স্তর বা ল্যামেলি গুলা থাকে, তাকে বলে ট্রান্সফেস। আর পরিধির দিকের অংশটাকে বলে কি? সিস ফেস। আর ট্রান্সফেস এর প্রথম সিস্টার্নিটা বলে ট্রান্সসিস্টার্না, ট্রান্সসিস্টার্নি। আর সিস ফেজের প্রথম যে ইয়াটা আছে তার নাম কি? সিস সিস্টার্নি, সিস সিস্টার্নি। আর সিস সিস্টার্নি এবং ট্রান্সসিস্টার্নি মাঝখানে যারা থাকে তাদেরকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। কি বলা হয়? মিডিয়াল সিস্টার্নি। তাহলে আমরা সিস্টার্নি কয় প্রকার পেলাম? তিন প্রকার। ট্রান্স ফেজে থাকে ট্রান্সসিস্টার্নি, সিস ফেজে সিস সিস্টার্নি, আর ট্রান্স এবং সিসের মাঝখানে যারা থাকে তাদেরকে বলা কি? মিডিয়াল সিস্টার্নি। তাহলে এইটা হচ্ছে ভৌত গঠন। পরীক্ষা আসলে ছবি আঁকবা, এরকম করে ছবি আঁকবা। এটার নাম সিস্টার্নি, ভেসিকল এবং কি রে? ভ্যাকুওল। আর একটু একটু করে বর্ণনা দিবা। সিস্টার্নি কি? আমরা বর্ণনাটা তোমাদের বই থেকে দেখাচ্ছি, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই দেখো লেখা আছে ভৌত গঠন। আকৃতির ভিন্নতার দিক হলেও এদের নির্দিষ্ট গঠন কাঠামো থাকে। সাধারণত এরা একক পর্দা দ্বারা আবৃত থাকে। গোলজি বডিতে তিন ধরনের গঠন উপাদান লক্ষ্য করা যায়। গোলজি যন্ত্রে কতগুলো চ্যাপ্টা, থলে বা চৌবাচ্চা আকৃতির গঠন সমূহকে বলা হয় সিস্টার্নি। এবং বলছে যে কতগুলো অনিয়মিত নালিকার এবং ভেসিকল সমূহকে ট্রান্স গোলজি নেটওয়ার্ক বলে। সিস্টার্নি একসাথে গাদা করে থাকে বলে এটাকে স্টাক বলা হয়। প্রত্যেকটা স্বতন্ত্র গাদাকে বলা হয় গোলজি বডি। বলা না পড়লেও চলবে, এই জায়গা থেকে শুরু করো। প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেস, আর কোষের কেন্দ্রের দিকের অংশকে বলা হয় সিস ফেস। ট্রান্সফেজের শেষ সিস্টার্নিকে বলা হয় ট্রান্সসিস্টার্না এবং সিস ফেজের শেষ সিস্টার্নিকে বলা হয় সিস সিস্টার্না। দেখো এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের দিকে যেটা আছে ট্রান্সসিস্টার্না, আর সে পরিধির দিকে যেটা আছে সেটার নাম হচ্ছে কি? সিস সিস্টার্না। এবং এই ট্রান্সসিস্টার্না এবং সিস সিস্টার্নার মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলতেছি কি রে? মিডিয়াল সিস্টার্না। এটাকে আমরা কি বলতেছি? মিডিয়াল সিস্টার্না। ওকে, এবার দেখো যে সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থালার মতো গঠনগুলোকে ভ্যাকুওল বলা হয় এবং সিস্টার্নির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো অংশগুলোকে কি বলা হয়? ভেসিকল। আমি আগেই বলছিলাম তোমাদের যে ভ্যাকুওল এবং ভেসিকল দুইটাই হচ্ছে আমাদের গহ্বর। তবে পার্থক্য কোথায়? ভ্যাকুওলটা হচ্ছে আমাদের বড় আর ভেসিকলটা হচ্ছে আমাদের কি? ছোট। এই জায়গায় লিখে দিয়েছে বড় থালার মতো অংশটাকে বলা হয় ভ্যাকুওল, আর ফোস্কার মতো ছোট ছোট ফোস্কার মতো অংশটাকে বলতে কি? ভেসিকল। এবার চলে যায় আমাদের রাসায়নিক গঠন। এটা একবার জাস্ট রিডিং দিয়ে দিবা। গোলজি বস্তুর আবরণীতে 60% প্রোটিন, 40% হচ্ছে আমাদের কি থাকে? ফসফোলিপিড থাকে। এছাড়াও এতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিনয়েডস থাকে। বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা থলিগুলো পূর্ণ থাকে, যার মধ্যে গুরুত্বপূর্ণ এনজাইম হলো কি? এডিপিএস, এটিপিএস, সিটিপিএস, টিডিপিএস, এনএডি, সাইটোক্রোম এবং গ্লুকোজ 6 ফসফেটেস। এবার আমরা যেটা যাব ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। লিখে রাখবা এটা সুন্দর মতো করে। গোলজি বডির কাজ ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। খালি ইম্পর্টেন্ট না, চরম লেভেলের ইম্পর্টেন্ট। দেখো প্রথম কথা হচ্ছে লাইসোসোম এবং ভিটামিন তৈরি করে। লাইসোসোম সম্পর্কে একটু পরেই পড়বো। কিছু এনজাইম এবং প্রাণরস ক্ষরণ করে, অর্থাৎ হরমোন এবং এনজাইম তৈরি করে। প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে। ভালো করে মনে রাখবা, এদের গঠন হয় মূলত ভিটামিন কে দ্বারা,
আবার এরা কোন ধরনের প্রোটিন ভিটামিন সঞ্চয় করে রাখে? ভিটামিন সি সঞ্চয় করে রাখে। কোষ বিভাজনকারী কোষ প্লেট তৈরি করে। আমরা যখন আগের ক্লাসগুলো পড়ছি তখনই দেখাইছিলাম যেটা যদি একটা কোষ হয়, এই টেলোফেজ পর্যায়ে এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস, এবং দুই স্তরের মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে কতগুলো রাসায়নিক পদার্থ জমা হয়ে মূলত কোষ প্লেট তৈরি করে, আর ওই রাসায়নিক পদার্থ খনন করে কে? গোলজি বডি। এবারে দেখো, প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইল তৈরি করে, না পড়লেও চলবে। কোষস্থ পানি বের করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, এটা ইম্পর্টেন্ট। বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণে পরিবহনে অংশগ্রহণ করে, তাই উদ্ভিদ কোষকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এটা খ নম্বরে কোশ্চেন বলছিলাম, গোলজি বস্তুকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? তখন তোমাকে বলতে হবে যে এরা বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড, মনে রাখবা পলি মানে বহু, স্যাকারাইড মানে শর্করা, বহু শর্করা, যেমন সেলুলোজ, গ্লাইকোজেন, এরকম জিনিসগুলোকে সংশ্লেষণ মানে তৈরি করে এবং পরিবহনে অংশগ্রহণ করে। আর এই জন্য গোলজি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে। এছাড়াও মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদন উদ্বুদ্ধ করে, অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন লিপিড সংশ্লেষণ করে। এই তিনটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করে, শুক্রাণুর একরোজম তৈরিতে সাহায্য করে, লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের সাথেও তারা জড়িত। শুক্রাণুর একরোজম জিনিসটা আমি বুঝাই যে একটা শুক্রাণু দেখতে ঠিক এরকম, তার মস্তক থাকে, তার গ্রীবা থাকে, তার বডি থাকে এবং কি থাকে? লেজ থাকে। একটা শুক্রাণু কয়টা অংশ? চারটা অংশ। একটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে গ্রীবা, এটা হচ্ছে দেহ, আর এটা হচ্ছে কি? লেজ। মনে রাখবা এদের মস্তকটা পুরো অংশটাই নিউক্লিয়াস দ্বারা আবৃত থাকে। নিউক্লিয়াস, শুক্রাণুর মস্তকে নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসের সামনের দিকে একটা বিশেষ অঞ্চল থাকে যার নাম অ্যাক্রোজোম। যার নাম কি? অ্যাক্রোজোম। মাথায় রাখতে হবে এই যে অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে কে? আমাদের গোলজি বডি। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে কে? গোলজি বডি। তাহলে দেখো ভালো করে বুঝাই, শুক্রাণুর সাথে রিলেটেড অনেক কিছু আছে। এই যে মস্তক পর্যন্ত তৈরি করে গোলজি বডি, জীবিত হচ্ছে গোলজি বডি। এই যে গ্রীবা এবং দেহ, এই দেহ তৈরি করতে সাহায্য করে মূলত মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আর লেজ তৈরিতে সাহায্য করে সেন্ট্রিওলকে, সেন্ট্রিওল। আমরা বলতে পারি শুক্রাণু একটা জিনিস হলেও তার গঠনে তিনটা কোষীয় অঙ্গাণু অংশগ্রহণ করে। মস্তক তৈরি করে আমাদের কি? গোলজি বডি। দেহ তৈরি করে মাইটোকন্ড্রিয়া। আর লেজ তৈরি করে কি? সেন্ট্রিওল। এমসিকিউ তো প্রশ্ন আসতে পারে নিচের কোনটি শুক্রাণু গঠনে অংশগ্রহণ করে? তাহলে মনে রাখতে হবে গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া এবং সেন্ট্রিওল তিনটাই অংশগ্রহণ করে। তাহলে এই হচ্ছে গোলজি বডির কাজ। তোমাদের বইয়ে আরো কিছু জিনিস আছে, তোমরা এগুলা লাইন বাই লাইন পড়ে রাখবা। লাইন বাই লাইন না পড়লে কিন্তু চলতো না, কারণ মেডিকেলের প্রশ্ন তোমাকে অবশ্যই লাইন বাই লাইন পড়তেই হবে। আমরা গোলজি বডির কাজটা দেখো, আমরা যদি দেখি প্রকারভেদ তিন প্রকার: সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকুয়াল। গোলজি বডির কাজ লাইসোসোম তৈরি করে, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করে, কিছু এনজাইম নির্গমন করে, এগুলা পড়ে নিবা। গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এটিপি উৎপাদন উদ্বুদ্ধ করে, প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করে, কোষ প্রাচীর গঠনে প্রয়োজনীয় উৎপাদন করে, শুক্রাণুর একরোজম তৈরি করে এবং লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের সাথেও এরা জড়িত। আমরা নেক্সট টপিকটা বলবো কি? লাইসোসোম। তাহলে দেখো আমরা এরপরের টপিকটা আসি, সেটা হচ্ছে কি? লাইসোসোম। মনে রাখবা লাইসোসোম শব্দটা দুইটা শব্দ থেকে আসে, একটা হচ্ছে লাইসিস আর সোমা। লাইসিস মানে কি? বিদারণ। আর সোমা মানে বস্তু অথবা দেহ, অথবা লাইসিস মানে হজম, কথাটাও বলতে পারো। লাইসো শব্দটা হচ্ছে হজম আর বস্তু। তাহলে লাইসোসোম শব্দটার অর্থ হচ্ছে হজমকারী বস্তু। অর্থাৎ আমাদের সাইটোপ্লাজমে এমন একটা অঙ্গাণু আছে যারা আমাদের যে অপ্রয়োজনীয় উপাদান বা আমাদের ক্ষতিকারক যে জীবাণুগুলো আছে তাদেরকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? ভক্ষণ করে। এই অঙ্গাণুটাকে বলা হচ্ছে কি? লাইসোসোম। তাহলে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এরা কিসের মাধ্যমে কাজ করে? এদের ভিতরে অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম আছে। কি আছে? হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে তারা কি করে? বিভিন্ন অণুজীব যে আছে, অণুজীব এবং অপ্রয়োজনীয় যে অংশগুলো তাদেরকে ভক্ষণ করে। আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি? সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু
সেটা পুরোটাই আমি ইয়া করে দিচ্ছি। সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু কিরে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাকে আমরা কি বলতেছি, তাকে লাইসোসোম বলে, ঠিক আছে, তাকে লাইসোসোম বলে। ঠিক আছে, মানে এই লাইসোসোম আবিষ্কার করছে ক্রিশ্চিয়ান দাদুবে 1955 সালে আবিষ্কার করেন। এবং বিস্তৃতি মানে কোথায় পাওয়া যায় লাইসোসোম, মনে রাখবা সব ধরনের প্রাণী কোষে লাইসোসোম পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না, বাট সম্প্রতি গবেষণা দেখা গেছে উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে। সম্প্রতি উদ্ভিদ কোষে একইষ্ট বিশিষ্ট স্পেরোসোম আবিষ্কৃত হয়েছে, এদেরকে বলা হয় কি ওলিওসোম, এদেরকে লাইসোসোম না বলে আমরা কি বলি ওলিওসোম। তবে আরবিসিতে কোনো লাইসোসোম থাকে না, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। আর মনে রাখতে হবে ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্ত কণিকায় কিরে লাইসোসোমের সংখ্যা সব থেকে বেশি, লাইসোসোম এর সংখ্যা সর্বাধিক। ওকে, এছাড়া বৃক্কের কোষেও পাওয়া যায়। আর এইটা লিখে রাখতে হবে, বৃক্কের কোষের লাইসোসোম সবচেয়ে বড়, লাইসোসোম সবচেয়ে বড়, আকারে সব থেকে বড়। খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশন এমসিকিউ এর জন্য 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো ভৌত গঠন। বুঝলো, লাইসোসোম একটা স্তর, লিপিড এবং প্রোটিন দ্বারা একটা স্তর দ্বারা আবৃত, এবং এর ভিতরে যে গহ্বরটা আছে এই গহ্বরে অনেক ধরনের এনজাইম, প্রায় কত 40 থেকে 50 ধরনের, কত ধরনের রে 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এখন বলছে যে আমরা এখানে দুইটা ওয়ার্ড পড়বো, একটা স্টেবিলাইজার, একটা কি ল্যাবিলাইজার। লাইসোসোমে এখানে আমরা দুইটা ওয়ার্ড পড়বো, একটা স্টেবিলাইজার, একটা ল্যাবিলাইজার। দেখো স্টেবিলিটি মানে কি, স্টেবল থেকে আসছে, স্টেবল মানে হচ্ছে কি দৃঢ়। অর্থাৎ একটা জিনিস দেখো, আমরা একটু আগেই বললাম যে লাইসোসোমের ভিতরে প্রায় 40 থেকে 50 ধরনের কি আছে, এনজাইম আছে। যে এনজাইম গুলা আমাদের যে শক্তিশালী অ্যাসিড আছে HCl, সালফিউরিক অ্যাসিড, এদের থেকেও অনেক বেশি শক্তিশালী, এনজাইম। মানে লাইসোসোমের ভিতরে যে এনজাইম গুলো থাকে তারা সালফিউরিক অ্যাসিড বা HCl এর থেকে অনেক বেশি শক্তিশালী। তো যে কারণে স্বাভাবিকভাবে এরা হজম করে, যে কোনো অঙ্গাণুকে হজম করে ফেলতে পারে। তো তার মানে এরা যখন যদি কোষ থেকে বাইরে বের হয়ে আসে বা লাইসোসোম থেকে বাইরে বের হয়ে আসে, কোষের আশেপাশে অঙ্গাণুগুলোকে ধ্বংস করবে না। এই জন্য যেন লাইসোসোম থেকে এরা বের হয়ে না আসতে পারে, এজন্য তাদের লাইসোসোমের যে প্রাচীরটা আছে এই প্রাচীরকে দৃঢ়তা দেওয়ার জন্য কতগুলো উপাদান আছে, যাদেরকেই বলা হচ্ছে স্টেবিলাইজার, যেমন কর্টিজেন এবং কোলেস্টেরল। আবার যখন আমাদের শরীরে কোনো জীবাণু প্রবেশ করে তখন আবার লাইসোসোম থেকে এনজাইমগুলোকে বের করে না লাগায়, তখন যে লাইসোসোমের প্রাচীরটাকে বিদীর্ণ করে যারা, তাদেরকে বলা হচ্ছে কি ল্যাবিলাইজার শব্দটা আসছে লাইসিস থেকে, আগেই বলছি লাইসিস মানে কি ভাঙ্গা। আর ল্যাবিলাইজার হিসেবে কাজ করে প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। কে কাজ করতেছে? প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ এর জন্য। রাসায়নিক গঠন মনে রাখবা যে এরা লিপিড প্রোটিন দ্বারা গঠিত এবং এছাড়াও ঝিল্লি দ্বারা আবদ্ধ প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম বিদ্যমান। এর বেশি কিছু পড়ার নাই এখানে, আমরা বইয়ের সাথে একটু মিলাই নেই পড়াটা। এই যে লাইসোসোম, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক এনজাইম বলার কারণ কি? কারণ এটা যে কোনো যৌগের পানিকে ভেঙে দিতে পারে। ঠিক আছে, বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে এক স্তর বিশিষ্ট আবদ্ধ একটি লাইসোসোম তৈরি করে 1955 সালে ক্রিশ্চিয়ান দাদুবে এটা আবিষ্কার করেন। ঠিক আছে, এবং উৎপত্তি কথা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি। বিস্তৃতি কোথায়? প্রাণীদের শ্বেতরক্ত কণিকার কোষে অধিক সংখ্যক লাইসোসোম থাকে। প্রায় সব প্রাণী কোষে, বিশেষ করে বৃক্ক কোষে, অন্ত্রের আবরণী কোষে লাইসোসোম আছে, তবে আরবিসিতে কোনো লাইসোসোম থাকে না। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, আরবিসিতে কোনো লাইসোসোম থাকে না।
সম্প্রতি উদ্ভিদ কোষেও আমাদের স্পোরোসোম পাওয়া গেছে, এদেরকে ওলিওসোম নামে আবদ্ধ করা নামকরণ করা হয়েছে। পার্থক্য একটাই, প্রাণী কোষের লাইসোসোম দ্বিস্তর বিশিষ্ট, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। ভৌত গঠন কোনো পড়ার দরকার নাই, এক স্তর বিশিষ্ট হ্যান্ডন কেন দেওয়া লেখা আছে, জাস্ট এখানে দেখবা লেখা আছে যে কতগুলো বস্তু লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করে, যার ফলে লাইসোসোম থেকে এনজাইম গুলো বের হয়ে আসতে পারে না, এদেরকে বলা হয় লাইসোসোমের স্টেবিলাইজার, যেমন কোলেস্টেরল এবং কর্টিজেন। আর কতগুলো বস্তু লাইসোসোমের ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে, তাদেরকে বলা হয় লাইসোসোম এনজাইম সম্মুখে বের হতে এসে অটোলাইসিস ঘটায়, এদেরকে বলা হচ্ছে লেবিলাইজার, যেমন প্রোজেস্টেরন এবং কি টেস্টোস্টেরন। রাসায়নিক গঠন আমরা পড়ে ফেলছি, দরকার নাই, আমরা লাইসোসোমের কাজ পড়বো। লাইসোসোমের কাজটা যদি আমরা পড়তে যাই, আমরা আগে কিছু টাইপ করে রাখছি, এটা একটু দেখো। এই যে লাইসোসোমের কাজ, দেখো প্রথম কথা হচ্ছে লাইসোসোম নানান প্রকার এনজাইম 40 থেকে 50 ধরনের এনজাইম পরিপাকে সাহায্য করে। এবার হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আক্রমণকারী জীবাণুকে কি করে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা আমরা মাইক্রোভিলাই যখন পড়াই তখন পড়াই ফেলছি, তোমরা একটু দেখে নিবে আগের ক্লাসে। খাদ্য ভাব দেখা দিলে এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষের ভিতরে থাকে এটা কোষ গহ্বর, এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, ধরো এটা আমাদের মাইটোকন্ড্রিয়া, এটা আমাদের কি রে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গোলজি বস্তু আছে না। ধরো এই জায়গাটাতে আমাদের একটা লাইসোসোম আছে, এটার নাম হচ্ছে কি লাইসোসোম। মনে করো যদি আমার কোষে কখনো খাদ্যের অভাব দেখা দেয়, কি হয় খাদ্যের অভাব দেখা দেয়, তখন এই লাইসোসোমের প্রাচীরটা ভেঙে যায়। লাইসোসোমের প্রাচীর ভেঙে গেলে এর ভিতরের এনজাইম গুলা বাইরে বের হয়ে আসে, তখন সে কি করে সে আশেপাশের যে কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করা শুরু করে। যখন সে কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করে তখন তাকে বলা হয় অটোফেগি বা স্বগ্রাস। অটোফেগির আরেকটা নাম কি স্বগ্রাস। কোন নাম্বারে কোশ্চেন আসতে পারে স্বগ্রাস বা অটোফেগি কি, তখন তোমাকে বলতে হবে খাদ্যাভাব দেখা দিলে বা কোষের মৃত্যুর মুখে পতিত হলে লাইসোসোম বিদীর্ণ হয়ে এনজাইম সমূহে কোষের উপাদান এবং অঙ্গাণুগুলোকে ধ্বংস করে, তখন তাকে বলা হচ্ছে কি অটোফেগি। আবার যখন যেহেতু সে নিজের কোষের অঙ্গাণুকে নিজেই ধ্বংস করতেছে, এই জন্য লাইসোসোমকে আরেকটা নাম নিয়ে ডাক দেওয়া হয় সুসাইডাল স্কোয়াড বা সুসাইডাল ব্যাগ বলা হয়। কি বলা হয় সুসাইডাল স্কোয়াড বা সুসাইডাল ব্যাগ। এছাড়াও দেখো 4 নম্বর পয়েন্টটাও ইম্পর্টেন্ট, প্রতিকূল অবস্থায়। তখন সে যখন প্রতিকূল অবস্থায় পড়ে সে কি করে লাইসোসোম থেকে এনজাইমগুলো বের হয়ে সমস্ত কোষটাকে কি করে ফেলে পরিপাক করে ফেলে। যখন সে সমস্ত কোষটাকে পরিপাক সম্পূর্ণ কোষকে বা দেহকে ধ্বংস করে তখন তাকে বলা হয় কি অটোলাইসিস। তাহলে একটা যে অটোফেগি যখন কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করে অটোফেগি, আর যখন আমাদের কি রে সম্পূর্ণ কোষটাকে ধ্বংস করে ফেলে তখন তাকে বলা হচ্ছে অটোলাইসিস। এছাড়া এরা কেরাটিন প্রস্তুত করে, বিগলনকারী এনজাইমকে আবদ্ধ রাখে। এবার দেখো কোষ বিভাজনকালে এরা নিউক্লিয় আবরণ ভাঙতে সাহায্য। তোমরা পড়ছো না প্রোমেটাফেজ ধাপে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, নিউক্লিয়াসের বিলুপ্তি শুরু হয়। এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটাইতে সাহায্য করে কোনটা লাইসোসোম। এছাড়া আন্তঃকোষীয় পরিপাকে ভূমিকা রাখে, আর কোষের ভিতরে H+ আয়ন গ্রহণ করে সাইটোপ্লাজমকে নিরপেক্ষতা বজায় রাখে। এছাড়াও তোমাদের বইয়ে কিছু জিনিস আছে সেটা তোমাদের পড়তে হবে, যেটা তোমাদের মাস্ট পড়তেই হবে। এই অংশটুকু দেখো, এগুলো আমরা পড়ে ফেলছি, জাস্ট এখানে দেখো যে এরা কোষের কেরাটিন প্রস্তুত করে, ক্যান্সার সৃষ্টি করে, টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম। একবার প্রশ্ন আসছিল এমসিকিউতে যে টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম ধারণ করে কোনটি, তখন তোমাকে বলতে হবে কি লাইসোসোম। এছাড়াও শুক্রাণু লাইসোসোম হায়ালুরিনিডেস এনজাইম ডিম্বাণুর অংশ বিগলন করে। আর এছাড়া দেখো লাইসোসোমের কার্যকলাপ স্টাডি করে হ্যান্ডন জ্ঞান করছে, এবং লাইসোসোমের এই যে একটা লাইন আছে 15টা জিন লাইসোসোমের অটোফেগিকে নিয়ন্ত্রণ করে। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এমসিকিউ এর জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সো আজকের পর আমাদের এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে।